কোটা আন্দোলন থেকে যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেটি সম্পর্কে আমরা জানব এবং আমাদের যে বাংলাদেশ আছে সেটি যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট তানিয়া আক্তার প্রভা লিগ্যাল আপ বাংলা থেকে আপনাদের সাথে চলে এসেছি। তো প্রথমে আমরা জেনে নিই যে আমাদের ছাত্র সমাজ যে কোটা আন্দোলনটি করেছেন সেটির পটভূমি বা হিস্ট্রিটা কী। তো চলুন দেখে নিই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম 1972 সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে প্রায় 56% বেশি কোটা রয়েছে, যার মধ্যে ছিল মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 30% এবং জেলাভিত্তিক কোটা ছিল 10%, নারী কোটা ছিল 10% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা ছিল 5% এবং 1% ছিল প্রতিবন্ধী কোটার জন্য বরাদ্দ। মোট হচ্ছে 56% কোটা ছিল, যার ফলে মাত্র 44% পরীক্ষার্থী মেধার ভিত্তিতে অবস্থান নিশ্চিত করতে সক্ষম হতো এবং যার ফলে আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের একটি বড় অংশের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি হতো, কারণ তারা যে কোনো পরীক্ষায় কোটা অধীনে থাকার জন্য যে কোটা অধীনে যে প্রার্থীগুলো ছিলেন তাদের চেয়ে বেশি নাম্বার পেয়েও বঞ্চিত হতো। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোটা আন্দোলনটি হয়েছিল সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টার উপর ফোকাসড করা হয়েছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধার কোটা, যেটি কিনা আমাদের 56%-র মধ্যে 30%-ই আমাদের ছিল মুক্তিযোদ্ধার কোটা। এবং মুক্তিযোদ্ধা কোটার ফলে আমরা যে রিসার্চটা করেছি সেখানে দেখা গিয়েছে যে আমাদের 1000 জনের মধ্যে একজন মুক্তিযোদ্ধাকে পাওয়া যেত এবং তারা সেরকমভাবে ক্যাপাবল বা মেধাবীও ছিল না। এবং আমাদের যে কোটা আন্দোলন সেটির মূল প্রেক্ষাপটই ছিল যে কোটা নয়, মেধা দিয়ে যাতে করে আমাদের সরকারি চাকরিটি হয় এবং মেধার ভিত্তিতে এবং মেধার যোগ্যতায় মানুষ যাতে করে চাকরি পায়। তো এখন কি হয়েছিল, আমাদের যে 1972 সাল থেকে যে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্করণের দাবিতে চাকরি প্রত্যাশী এবং সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে আপনার বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে থাকেন। এবং দেখা যায় যে 2018 সালের 31শে জানুয়ারি একটি রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও 2 জন সাংবাদিক। আবেদনে তারা উল্লেখ করেন যে সব মিলিয়ে সরকারি চাকরিতে 56% কোটা বিদ্যমান রয়েছে এবং এই কোটা পদ্ধতি সংবিধানের অনুচ্ছেদ 19, 28, 29 ও 29-এর 3 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। এবং লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে 2018 সালের 4 অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থাকে বাতিল করে দিয়েছিলেন আমাদের সরকার। এবং এই যে বাতিল করে দিয়েছিলেন কোটা ব্যবস্থা, সেটাকে চ্যালেঞ্জ করে 2021 সালে ওয়াহিদুল ইসলাম সহ 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন যাতে করে কোটা ব্যবস্থাটি থাকে, কোটা ব্যবস্থা যাতে করে বাতিল না হয়। তখন আমাদের হাইকোর্ট 2024 সালের 5 জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিরিজ হায়াতের হাইকোর্টের বেঞ্চ এই যে আমাদের কোটা ব্যবস্থাটি সেটি সচল রাখেন এবং আমাদের 2018 সালে 4 অক্টোবর যে রায়টি দেওয়া হয়েছিল সেটি বাতিল করে দেন। এবং রায় প্রকাশিত হওয়ার পরপর ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্করণের দাবিতে একত্রিত হন এবং তাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা নয় মেধার ভিত্তিতেই আমাদের সরকারি চাকরিগুলো হবে। তখন কি হয়, আমাদের যে 5 জুলাই আমাদের মাঠে নামেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের টানা কর্মসূচির মধ্যে সরকার ও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন, যেটাকে বলা হয় লিভ টু আপিল। হাইকোর্টে যে আপিল মানে রায়টা দিয়েছিল যে কোটা ব্যবস্থা থাকবে সেটার বিরুদ্ধে আমাদের সরকারও একটা আপিল করেছিলেন লিভ টু আপিল এবং সেই যে আন্দোলনের ফলে সেই আদেশটিও স্থগিত হয়ে যায়। এবং আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনার পরিস্থিতি পাল্টে যায় হলো আপনার 14 জুলাই, যখন কিনা
আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, তিনি হচ্ছে চীন সফর নিয়ে যখন একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তখন সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপতিরা কোটা পাবে, এরকম একটি কথা তিনি বলেছিলেন। এবং যার ফলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এবং কিছুক্ষণ পর সেই স্লোগান চলার পর অবশ্য স্লোগানটি পাল্টে যায় এবং তখন আসে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবং সেই রাতেই ছাত্রলীগ মিছিল বের করে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তারপরের দিন দেখা যায় যে আমাদের যে ওবায়দুল কাদের আছেন, যিনি কিনা সাবেক সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি আন্দোলন হয়েছে সেটির জবাব দিবে হচ্ছে ছাত্রলীগ। এবং সেদিনই ঢাকার বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের একটি সংঘর্ষ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে এই সংঘর্ষের ফলে 16ই জুলাই সারা দেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং সংঘর্ষে আমাদের চট্টগ্রাম মুরাদপুরের ছাত্রদল নেতাসহ 3 জন এবং ঢাকার সায়েন্স ল্যাবরেটরির ছাত্রলীগ কর্মী ও এক হকার এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যাকে কিনা আমরা আবু সাইদ বলছি, আবু সাইদের মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায় এবং আবু সাইদই কিন্তু আমাদের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হচ্ছে। এবং তার কারণে হচ্ছে আমরা আজকে একটি স্বাধীন দেশে বসবাস করার মতো সুযোগ পাচ্ছি। এবং আমাদের যে পুলিশ বাহিনী ছিল তারা তাদের এক্সিকিউটিভ পাওয়ারের এগেনস্টে গিয়ে তাদের যে পাওয়ারটি আছে সেটির অপব্যবহার করে তারা হচ্ছে ছাত্রদের উপর গুলি বর্ষণ করেছিলেন এবং আমাদের ছাত্রদের যে রাইটসগুলো আছে, যে ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, এবং সেগুলো হচ্ছে ভায়োলেট করা হয়েছে। তার পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের 17ই জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। তারপরে আমাদের যে ছাত্ররা আছেন তারা হচ্ছে আপনার কমপ্লিট শাটডাউনে আসেন এবং সেদিন দেখা যায় ঢাকার বাড্ডা ও উত্তরা অনেক সংঘাত হয় এবং সংঘাতের ফলে দেখা যায় পরিস্থিতি আরও অবনতি হয় এবং অনেক শিক্ষার্থী ওই পরিস্থিতিতে মৃত্যুবরণও করেন এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন স্থাপনায় হামলা হতে থাকে। পরে দেখা যায় যে আমাদের 4 দিন সংঘর্ষ চলে এবং সরকারি হিসেবে নিহত হয় 150 জন। তারপর দেখা যায় কারফিউ জারি করে এবং হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক ব্যবস্থা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটিও হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যারা আছেন তারা হচ্ছে 9 দফা দাবি জানান, যেখানে কিনা তারা বলেন যে হত্যার তদন্ত, বিচার দাবি, গ্রেফতারের অভিযান বন্ধ এবং শিক্ষার্থীদের মুক্তি ইত্যাদি দাবি জানানো হতে থাকে। এবং দেখা যায় যে সরকারের পক্ষ থেকে প্রতিটি মৃত্যুর তদন্ত ঘোষণা আসে, যে সরকার হচ্ছে সেটি দেখছেন এবং প্রতিটি মৃত্যু তদন্তে ঘোষণা এসে সরকার বলেন যে 3 সদস্যের বিচারিক কমিশন গঠন করা হয়েছে এবং জাতিসংঘেরও সহযোগিতা নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের কারফিউ জারি করে আমাদের যে ছাত্র সমাজ আছে তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদেরকে মানে গুম করে ফেলা হচ্ছে এবং তাদের মোবাইল চেক করা হচ্ছে এবং আমাদের যোগাযোগ মাধ্যম তো বন্ধ ছিলই, সেই ফাঁকে দেখা গিয়েছে যে আমাদের অনেক ছাত্রছাত্রীদেরকে গণকবর পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলেন যে আমরা হচ্ছে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চাই। তখন দেখা যায় যে আমাদের যে সমন্বয়কারী তাদের মধ্যে একজন, যার নাম নাহিদ ইসলাম, তিনি বলেন যে খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই, তার ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গিয়েছে। তখন দেখা যায় যে তাদের একটি বড় আপনার লং মার্চ মিছিল করা হয়। সেই মিছিলটি হয়ে থাকে আমাদের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এবং কেন্দ্রীয় শহীদ মিনার মিছিলটি হয়ে থাকে এবং সবার হচ্ছে একটি দাবি থাকে যে শেখ হাসিনার পদত্যাগ। সেখানে তারা যে স্লোগানটি বলেন সেটি হচ্ছে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এক দফা শেখ হাসিনার পদত্যাগ।
তো সব মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এগিয়ে যায়। তারপর দেখা যায় যে কঠোর কারফিউর মধ্যেও আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা আছেন এবং সাধারণ জনগণ আছেন সবাই হচ্ছে সেখানে লং মার্চ মিছিলে যোগ দেন, যেখানে কিনা বলা হয় লং মার্চ টু ঢাকা। সেই কর্মসূচি চালু থাকে এবং কর্মসূচির দিন সকাল থেকে, যেটা কিনা আমাদের 5ই আগস্ট এবং 4ই আগস্টের কথা আমরা বলছি, তখন দেখা যায় যে আমাদের রাস্তায় পুলিশ ও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা ছিল। তখন দেখা যায় যে হচ্ছে তখন যখন আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নামেন, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের ওপর অস্ত্রশস্ত্র চালায় এবং হচ্ছে সকাল থেকে আপনার ইন্টারনেট বন্ধ করে দেয়, যেটা কিনা আমরা 5ই আগস্টের কথা বলছি। এবং 5ই আগস্ট দুপুর 12টার দিকে হঠাৎ করে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে জানান আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং কিছুক্ষণ পর আমাদের অনেক জায়গায় বিক্ষোভকারী ধৈর্য ধরার আহ্বান জানান আমাদের সেনা প্রধান, এবং সেনা দপ্তর থেকে নিশ্চিত করা হয় যে আমাদের যে শেখ হাসিনা আছেন তিনি হচ্ছে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে সামরিক একটি হেলিকপ্টার করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো আমি এখান থেকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে একজন স্বৈরাচারী একজন শাসক ছিলেন এবং যিনি হচ্ছে আমাদের ইললিগালভাবে ইলেকশন ছাড়াই ভোটবিহীন তিনি হচ্ছে 15 বছরেরও বেশি সময় ধরে আমাদের বাংলাদেশে স্টে করেছিলেন এবং তার যে শাসন ব্যবস্থা ভেঙেছে আমাদের ছাত্ররা, এবং তারপরে তারা বলছেন যে আমরা একটা মানে স্বাধীন দেশ পেয়েছি। এবং তারা বলছেন যে হচ্ছে মানে আমাদের যে ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছেন যে বিষয়টা, সেটা হচ্ছে ছাত্ররাই প্রত্যেক যুগে যুগে এবং প্রত্যেকবারই হচ্ছে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকছেন। তো যে বিষয়টা আমরা আসছি সেটা হচ্ছে আমার কাছে যে বিষয়টা বেশি হচ্ছে মানে ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যখন মুক্তিযুদ্ধের সময় 1971 সালে দেখেছিলাম যে বেতার কেন্দ্রগুলো ছিল, সেখান থেকে আমাদের ইনফরমেশনগুলো আমরা পেতাম। কিন্তু বর্তমান যুগে যেহেতু ডিজিটাল যুগ, সেখানে হচ্ছে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিংগুলো সেগুলো অনেক বড় ভূমিকা পালন করেছে এবং যে কারণে কিনা স্বৈরাচারী শাসক সেই নেটওয়ার্কটি বন্ধ করার চেষ্টা করেছিলেন, যদিও তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার চেয়ারে থাকতে পারেননি। তার পরবর্তীতেও দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যে নেটওয়ার্কটা আমাদের কাজে দিয়েছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক, এবং পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যে স্বৈরাচারী শাসক ছিলেন তিনি হচ্ছে জেনোসাইডের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হচ্ছে তার ক্ষমতার অপব্যবহার করে তিনি হচ্ছে আমাদের যে হিউম্যান রাইটগুলো আছে সেগুলো হচ্ছে ভায়োলেট করেছেন এবং আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদেরকে এবং হচ্ছে ছাত্রলীগ সমাজকে তিনি উস্কিয়ে দিয়েছিলেন যাতে করে এই যে আমাদের ছাত্র সমাজ আছে নিরীহ মানুষ তাদের উপরে যাতে করে আক্রমণ করে, এবং যার ফলে আমাদের যে পুলিশ সদস্যরা আছেন তাদের উপরেও পরবর্তীতে স্বাধীনতার পর হামলা চালানো হয়েছে। অনেক ইনোসেন্ট পুলিশও আছে তাদের উপরে আসলে অকারণে আমরা হামলা চালিয়েছি, যদিও সেটা তাদের দোষের কারণে এরকমটা হয়েছে। তো আশা করি আপনারা হচ্ছে নতুন আরেকটি দেশে নতুন সূচনায় সবাই হচ্ছে ভালো আছেন এবং সুন্দরভাবে জীবন কাটছেন। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কঠিন। তো আমাদেরকে অবশ্যই আমাদের স্বাধীনতাটি রক্ষা করতে হবে। তো আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। আপনারা আমাদেরকে কোনো সাপোর্ট করছেন না, কোনো কিছুই না, তাই আমি অনেক দিন পর আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আবার একটি ভিডিও আপলোড করেছি। এতদিন ডিসঅ্যাপয়েন্টেডই ছিলাম, কিন্তু যেহেতু স্বাধীন দেশ সেটা খুশি হয়ে আরেকটি ভিডিও আপলোড করেছি। এবং আরেকটি কথা বলে রাখছি, আমাদের ওয়াচিং আওয়ারও হচ্ছে না, আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এবং যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমার ভিডিওটি লং হয়ে গিয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি ভিডিওটি বানিয়েছি যাতে করে যেরকমভাবে আমরা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধটিকে আমরা রিভিউ করে আবার দেখতে পারি, যাতে করে পরবর্তী প্রজন্ম এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারে এবং দেখতে পারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই।